সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব গত 18ই জুলাই 32,000 চাকরি বাতিল মামলায় অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত মিত্র স্যারের ডিভিশন বেঞ্চে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কিন্তু আমরা দেখেছি এবং এই মামলাতে আমরা বারবার দেখে এসেছি যে করাপশান এবং ইলিগ্যালিটিসের বিষয়গুলো যেভাবে উঠে এসেছে, কিন্তু গত 18ই জুলাইয়ের যে শুনানি পর্ব যেটা হয়েছে ডিভিশন বেঞ্চে, সেখান থেকে কিন্তু বেশ কিছু জটিলতাও হতে পারে, আবার বেশ কিছু ভালো বিষয়ও কিন্তু হতে পারে 32,000 শিক্ষক শিক্ষিকাদের জন্য। আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টা ডিটেলসে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন দেখে নিই যে গত 18ই জুলাই ডিভিশন বেঞ্চে এই পুরো মামলার বিষয়টা কি হলো। গত 18ই জুলাই অর্থাৎ গতকাল ডিভিশন বেঞ্চে এই মামলার প্রথমেই বলতে শুরু করেন সিনিয়র অ্যাডভোকেট পার্থসারথী ভট্টাচার্য, এবং তিনি মূলত উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের বেশ কিছু চাকরি যারা হারিয়েছিলেন, অর্থাৎ 32,000 শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা উত্তর দিনাজপুর থেকে যারা ছিলেন তাদেরই মূলত দাঁড়িয়েছিলেন সিনিয়র অ্যাডভোকেট পার্থসারথী ভট্টাচার্য। এবং এই মামলার কেস নাম্বার ছিল MAT 1542/2023, এবং এই মামলায় মোট 113 জন রিট পিটিশনার ছিলেন। এবং মামলার প্রথমেই তিনি বলেন যে 2016 সালের রিক্রুটমেন্ট রুলস এবং অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়ে 42,949 যে টোটাল যে প্যানেল, সেখানে ইন্টারভিউ, অ্যাপটিটিউড টেস্ট এবং সবটাই কিন্তু নোটিফাইড করা হয়েছিল এবং একটা সিঙ্গেল লেটারে করা হয়েছিল। মানে একটা লেটারের মধ্যেই সেখানে ইন্টারভিউ, অ্যাপটিটিউড টেস্ট, ভাইভা ভসি সমস্তটাই কিন্তু লিপিবদ্ধ করা ছিল। এবং উত্তর দিনাজপুর যে জেলা, সেই উত্তর দিনাজপুর জেলায় প্রত্যেকেরই অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল, এই বিষয়টা তুলে ধরেন সিনিয়র অ্যাডভোকেট পার্থসারথী ভট্টাচার্য। একটি বিষয় সেটা হচ্ছে যে এক্সেপ্ট 25 নাম্বার সিরিয়াল নাম্বার 25-এ একজন ইন্টারভিউয়ার তিনি শুধুমাত্র বলেছিলেন যে ডাজ নট নো হোয়াট ইজ অ্যাপটিটিউড টেস্ট। তিনি বলেছিলেন যে তিনি জানেন না যে অ্যাপটিটিউড টেস্ট কি। বাদবাকি যতজন ইন্টারভিউয়ার ছিলেন উত্তর দিনাজপুরে প্রত্যেকেই কিন্তু বলেছিলেন যে ইন্টারভিউ হয়েছে। এবং তিনি আরেকটি কথা বলেন যে 24শে জানুয়ারি 2023 শঙ্কর থাপা, যিনি উত্তর দিনাজপুরের একজন ইন্টারভিউয়ার হিসেবে রিপ্রেজেন্ট করেছিলেন, এবং লার্নেড সিনিয়র যখন জাজ অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন ওনাকে কোর্টরুমের মধ্যে ডেকে নিয়ে আসেন, কিছু ইন্টারভিউয়ারকে তো অভিজিৎবাবু প্রশ্ন করেছিলেন যে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কিনা বা এই ধরনের যে বিষয়গুলো, সেখানে এই শঙ্কর থাপা অ্যাবসেন্ট ছিলেন, তিনি আসেননি। তো তার মতামত ছাড়াই কিন্তু এই অর্ডার দেওয়া হয়েছিল যে এই চাকরি বাতিলের যে বিষয়টা সেটা কিন্তু সিনিয়র অ্যাডভোকেট পার্থসারথী ভট্টাচার্য কিন্তু তুলে ধরেন। এই জায়গায় দাঁড়িয়ে তপব্রত চক্রবর্তী অনারেবল জাস্টিস সেই সময় হঠাৎ লক্ষ্য করেন যে কোর্ট চত্বরের ভিতরে বা এজলাসের ভিতরে প্রচুর সংখ্যক টিচার যারা দাঁড়িয়ে শুনানি শুনছেন, এবং সেই সময় কিন্তু বিচারপতি প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং তিনি রেগে যান। এবং সেই সময় তিনি বলেন যে আজকে তো শুক্রবার, তিনি প্রশ্নটা করেন উত্তর দিনাজপুরের যিনি সিনিয়র অ্যাডভোকেট পার্থসারথী ভট্টাচার্য তার কাছে, যে আচ্ছা আপনার ক্লায়েন্টরা তো সবাই তো ইন সার্ভিস টিচার, আজকে তো শুক্রবার, তাহলে আজকে তারা স্কুলে না গিয়ে এখানে কি করতে এসছে? তারা কি এখানে মজা দেখতে এসছে? সুপ্রিম কোর্টের অর্ডারে তো তাদের প্রত্যেকের চাকরি বহাল রয়েছে এবং তারা বেতন পাচ্ছেন, তারা বেতন নিয়ে তারা এখানে কি করতে এসছেন? তারা কি বুঝবেন এখানে? আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি তাদেরকে চেম্বারে ডেকে নিয়ে গিয়ে বোঝান, তাহলে এখানে তারা কেন এসেছে? এই বিষয়টাতে কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ হন বিচারপতি, এবং তিনি একটা কথা বলেন যে যদি চাই যে তারা কিভাবে ছুটি নিচ্ছেন দেখে কিন্তু আমি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে পারি। তিনি বলতে চাইছেন যে আজকে তারা যে কোর্টে এসেছেন নিশ্চিতভাবে সিএল নিয়ে এসেছেন কোনো অ্যাপ্লিকেশন করে, আমি পরবর্তী সময় কিন্তু সেটা দেখতে চাইতে পারি যে তারা কি দেখিয়ে তারা ছুটি নিয়ে এখানে এসেছেন। তো এই জায়গাটাতে বিচারপতি আজকে অত্যন্ত ক্ষুব্ধ হন এবং টিচারদের প্রতি একটা তারই মন্তব্য তিনি পেশ করেন। এবং এটা আর একটা কথা তিনি বলেন যে পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলগুলোর অবস্থা এমনিতেই শোচনীয়, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এখানে স্কুল কামাই করে এখানে এসে কোর্ট এজলাসে হিয়ারিং দেখবেন, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যত প্রাথমিক স্কুলের
ছোটো ছোটো বাচ্চারা তারা কি সাফার করবে, এই বিষয়টা কিন্তু আজকে কিন্তু তিনি বলেন। আচ্ছা, এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে প্যানেলের যে বিষয়টা উঠে এসেছিলো প্রিয়াঙ্কা নস্করের মামলায়, তো আমরা বারবার দেখে এসেছি যে প্যানেলের বিষয়টা বারবার এসছে যে প্যানেল নাকি পাবলিশড হয়নি। তো এখানে সিনিয়র অ্যাডভোকেট যিনি বলছিলেন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের হয়ে, তিনি বলেন যে প্রত্যেকটা জেলার জন্য আলাদা আলাদা প্যানেল হয়েছিল এবং যখন নিয়োগ হয়, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং কিন্তু এটা বিচারপতি কিন্তু লিপিবদ্ধ করেছেন। তিনি বলেন যে যখন নিয়োগ হয় অর্থাৎ 2017 সালে, তখন তার ক্লায়েন্টরা অর্থাৎ যাদের চাকরি চলে গেছে এই ক্লায়েন্টরা, এখানে এই ক্লায়েন্টরা বলতে কিন্তু তিনি উত্তর দিনাজপুরের জন্যই কিন্তু যে দাঁড়িয়েছেন তাদের ক্লায়েন্টের কথা বলছেন, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের জন্য, নট আদার্স ডিস্ট্রিক্ট। এখানে সিনিয়র অ্যাডভোকেট মিস্টার ভট্টাচার্য বলেন যে 2017 সালে যখন মানে নিয়োগ হয় তখন আমার ক্লায়েন্টরা বা আমার মক্কেলটা প্রত্যেকে নন ট্রেন্ড ছিল, কিন্তু 2019 সালে সবাই কিন্তু ট্রেন্ড হয়, এখন কিন্তু প্রত্যেকে ট্রেন্ড। এবং তখন অ্যাডভোকেট একটা কথা বলেন, আমি কিন্তু অন্য জেলার কথা বলতে পারবো না, কারণ আমি যেহেতু উত্তর দিনাজপুর থেকে রিপ্রেজেন্ট করছি, তাই আমি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমার মক্কেলদের কথা বলতে পারি যে এই জেলার প্রত্যেকে কিন্তু 2019 সালের মধ্যে ট্রেনিং কিন্তু কমপ্লিট করে নিয়েছেন। এবং তখন বিচারপতি বলেন যে হ্যাঁ, উত্তর দিনাজপুরের জন্য যদি হয়ে থাকে তাহলে সমস্ত রাজ্যে সব জেলার জন্যই কিন্তু এই সুবিধাটা হয়তো হয়েছে যে সকলে হয়তো এই মুহূর্তে প্রত্যেকে তো ট্রেন্ড। এইবারে তখন জাজ একটা কথা বলেন যে দেয়ার ইজ নো পাবলিকেশন অফ প্যানেল, প্যানেল কিন্তু প্রকাশ করা হয়নি। এবং এই জায়গায় দাঁড়িয়ে প্যানেল প্রকাশ নিয়ে একটা বিচারপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেন, যেটা কিন্তু আমাদের মানে ভাবাতে অবশ্যই সক্ষম হয়েছে যে একটা প্যানেল কতটা গুরুত্বপূর্ণ। বিচারপতি বলেন, আই এম এ পার্টিসিপেন্ট, আই গিভ মাই এক্সাম, আফটার রেজাল্ট আই এম নট গেটিং মাই রেজাল্ট। তিনি কি বলছেন যে আমি একজন পরীক্ষার্থী, আমি আমার এক্সাম দেওয়ার পর আমার রেজাল্ট আমি জানতে পারলাম যে আমি পাস করেছি, এবং তার পরের দিন সকালবেলা আমি দেখলাম আমি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেলাম বা আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলাম। তাহলে একজন পরীক্ষার্থী কি কখনোই দেখতে চাইবেন না যে প্যানেলে কী আছে, কারা কারা পাস করলেন, কারা কত নাম্বার পেলো, সেটা কি তার এখতিয়ারের মধ্যে পড়ে না? এটা কি সাসপেন্স রাখা হচ্ছে? এটা কিন্তু বিচারপতি জানতে চান। এবং বিচারপতি তারপর জানতে চান, ইজ প্যানেল দে আর পাবলিশড, প্যানেল কি পাবলিশড হয়েছিল? এই জায়গায় দাঁড়িয়ে তখন সিনিয়র অ্যাডভোকেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেন। তিনি বলেন যে প্যানেল ইজ পেস্টিং আন্ডার ডিপিএসসি উত্তর দিনাজপুর। তিনি কি বলেন যে প্যানেল নাকি উত্তর দিনাজপুর ডিপিএসসিতে পেস্টিং করে টাঙিয়ে দেওয়া হয়েছিল আঠা দিয়ে। তখন জাজ বলেন, আচ্ছা এই বিষয়টা যে আপনি বলছেন যে উত্তর দিনাজপুরে ডিপিএসসিতে প্যানেল পাবলিশ করে দেওয়া হয়েছিল, এটা তো আপনার লিভ অ্যাপ্লিকেশনে দেওয়া নেই এবং এটা তো আপনি বলেননি যে তখন কিন্তু অ্যাডভোকেট বলেন যে না, এটা আমি আপনাকে বলছি, এখানে বলছে না, এখানে বললে তো হবে না, এটা তো আপনার অ্যাওয়ারনেস, এটা তো আপনাকে বলতে হবে, এটা আপনি মুখে বলবেন কেন? এটা তো আপনার পিটিশন ফাইলে, লিভ ফাইলে লেখা থাকবে যে আপনি ডিপিএসসিতে আপনি এই প্যানেল পাবলিশ করেছেন এবং সেটা পেস্ট করেছেন, সেই বিষয়টা তো এখানে উল্লেখ থাকবে। আপনি মুখে বললে তো হবে না, সেটা তো আপনাকে এখানে লিখতে হবে, লিভ ফাইলে লিখতে হবে। তখন এই সময় বোর্ডের পক্ষ থেকে মিস্টার গুপ্ত অর্থাৎ লক্ষ্মী গুপ্ত দাঁড়িয়ে বলেন, সিনিয়র অ্যাডভোকেট, যে প্যানেল পাবলিশড হয়েছিল ডিপিএসসিতে, প্রত্যেকটা ডিপিএসসিতেই কিন্তু প্যানেল পাবলিশড হয়েছিল এবং প্রত্যেকটা ডিপিএসসিতে যে প্যানেল পাঠানো হয়েছিল সেখানে অ্যানেক্স করে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং প্রত্যেকটা ডিপিএসসিতেই কিন্তু পেস্টিং করে লাগানো হয়েছিল। এইবার এই জায়গায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিচারপতির ক্রস কোশ্চেনটা আবার সবাই শুনুন যে বিচারপতি কী বলছেন। বিচারপতি বলছেন, আপনারা যে প্যানেল পাবলিশ করেছেন তাহলে নিশ্চিতভাবে সেখানে কারো সই থাকবে, কোনো অথরাইজড পার্সনের সই থাকবে। আপনারা যেহেতু স্ট্যাটুটারি বডি, তাহলে সেই জায়গাতে নিশ্চিতভাবে সই থাকবে, হয় ডিপিএসসির চেয়ারম্যানের বোর্ডের প্রেসিডেন্টে থাকতে পারে বা অন্য কারো সেখানে সই থাকতে পারে। এবং তখন কিন্তু মিস্টার গুপ্ত বারবার এই বিষয়টা এড়িয়ে যান এবং বলেন না, পাঠানো হয়েছিল ডিপিএসসিতে এবং সমস্তটা কিন্তু পেস্টিং করা হয়েছিল। এবং জাজ তখন একটা কথা বলেন, আপনারা যে এই যে প্যানেলটা যে পাবলিশ করেছেন এর কোনো লেটার ছিল? কোনো লেটার আপনারা কি ইস্যু করেছিলেন যে এই প্যানেল প্রকাশের জন্য একটা চিঠি করা হয়েছিল, এটা কি আপনারা প্রকাশ করেছিলেন? এই জায়গায় কিন্তু লক্ষ্মীগুপ্ত সঠিকভাবে কোনো সদুত্তর দিতে পারেননি। এবং এই জায়গাতে
জাজ তখন কিন্তু সিনিয়র অ্যাডভোকেট পার্থসারথী ভট্টাচার্যকে একটু চেপে ধরেন। তিনি বলেন, আচ্ছা আপনি যে প্যানেল পাবলিশ করার কথা বলছেন এবং রুল 9-এর কথা বলছেন, রুল 9-এর সঙ্গে এই প্যানেল পাবলিশের বিষয়টা কিন্তু ঠিক ফিটিং হচ্ছে না, এই মন্তব্যটা কিন্তু করেছেন। অর্থাৎ সিনিয়র অ্যাডভোকেট পার্থসারথী ভট্টাচার্য যে বক্তব্য রাখছেন প্যানেল পাবলিশ নিয়ে, সেই বক্তব্যের সঙ্গে রুল 9-এর তথ্য মিলছে না। এটা কিন্তু বিচারপতি স্পষ্টতই দেখিয়ে দিয়েছেন যে আপনার এই প্যানেল পাবলিশের সঙ্গে আপনি যেটা বলছেন, আপনি এক কথা বলছেন আর রুল 9 এক কথা বলছে, দুটো বিষয় কিন্তু ফিটিং হচ্ছে না। তারপরে এখানে প্যানেল নিয়ে কিন্তু একটা মন্তব্য করেন সিনিয়র অ্যাডভোকেট। তিনি বলেন, খুব গুরুত্বপূর্ণ জায়গা, দেয়ার ইজ নো প্রভিশন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার রুলস অফ 2016 ফর পাবলিকেশন অফ প্যানেল ইন দ্য পাবলিক ডোমেন। এখানে কিন্তু বিচারপতিকে তিনি বলেন সিনিয়র অ্যাডভোকেট যে পাবলিক ডোমেনে নাকি এই যে প্যানেল পাবলিশ করার কোনো প্রভিশনই নেই এবং সেটা নাকি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুলস 2016-এ রয়েছে। তারপর তিনি বলেন প্যানেলের ব্যাখ্যা করেন এবার সিনিয়র অ্যাডভোকেট কী বলেন, যে প্যানেল মিনস এ লিস্ট অফ নেমস অফ দ্য এলিজিবল অ্যান্ড সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ প্রাইমারি টিচার ইন প্রাইমারি স্কুলস পাবলিশড বাই বোর্ড অ্যাকর্ডিং টু দ্য রুলস। এখানে সিনিয়র অ্যাডভোকেট এই বক্তব্যটা করেন এবং বলেন যে কোনো প্রভিশন নাকি নেই যে প্যানেল পাবলিশ করার পাবলিক ডোমেনে। তখন বিচারপতি এবং এখানে এই জায়গায় দাঁড়িয়ে অ্যাডভোকেট আর একটা কথা বলেন যে ইট ইজ সো ডিফিকাল্ট টু প্রুভ দ্য করাপশান। সেই করাপশানের বিষয়টা আবার উঠে আসে এবং এখানেও সিনিয়র অ্যাডভোকেট একই কথা বলেন যে দেয়ার ইজ নো করাপশান, এবং তিনি আর একটা কথা বলেন, করাপশান ওয়াজ কমিটেড বাট নো ট্যাঞ্জিবল ডকুমেন্টস হিয়ার। কোনো করাপশনের বিষয়টা যখন ওঠে তখন তিনি বলেন করাপশান নিয়ে কিন্তু কোনো প্রমাণ হয়নি, কোনো ডকুমেন্ট কিন্তু কেউ দেখাতেই পারেনি। এবার তারপর তিনি 2017-র একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট ভলিউম 8 ACC 757 নিয়ে বলতে শুরু করেন যে করাপশানের ডিটেলস ব্যাখ্যা করেন, এবং তারপরে তিনি আর একটা কথা বলেন যে অ্যাপয়েন্টমেন্ট শুড নট বি ডিস্টার্বড, এবং তিনি বলেন যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটাকে ডিস্টার্ব করা উচিত নয় এই সামান্য কিছু জিনিসের জন্য। এইবার জাজ কিন্তু একটু চেপে ধরেন। জাজ বলেন, ইন সোসাইটি দেয়ার ক্যান বি করাপশান। তিনি এবার একটু মানে নিজের মতো করে ব্যাখ্যা করতে শুরু করেন। ইন সোসাইটি দেয়ার ক্যান বি করাপশান, ধরুন একটা সোসাইটিতে করাপশান হয়েছে, ইউ ক্যান নট টোটাল ইরিগেট বাই হোয়াই, এবং আপনি এই পুরো বিষয়টা অস্বীকার করতে পারেন না, বিকজ ইট ইজ দ্য মাইন্ড ফ্রেমড অফ দ্য পিউপিল। খুব গুরুত্বপূর্ণ জায়গা, বলছে লোকের মধ্যে এই দুর্নীতিটা এমনভাবে ঢুকে গেছে যে মানুষ এই দুর্নীতিটাই সবসময় চিন্তা করে। কি বলছেন, যদি আমি 10 টাকা দিই, মানে কাউকে যদি 10 টাকা দিই তাহলে আমার কাজটা কিন্তু 2 মিনিটে হয়ে যাবে। পার্টিকুলার বলছেন বিচারপতি এটা, যে আমি যদি কাউকে 10 টাকা দিই তাহলে কিন্তু আমার কাজটা 2 মিনিটে হয়ে যাবে, আর যদি আমি টাকাটা না দিই তাহলে আমার কাজটা হবে না। মানুষের মনের মধ্যে মানুষের মনের মধ্যে এই যে একটা মাইন্ড ফ্রেমড হয়ে গেছে, এই বিষয়টা কিন্তু খুবই খারাপ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাডভোকেট পার্থসারথী ভট্টাচার্য তখন বলেন, যদি দুর্নীতি হয়ে থাকে তার জন্য কিন্তু আমার মক্কেলরা বা আমার ক্লায়েন্টরা বা আমার টিচাররা কিন্তু দায়ী নয়, এর জন্য দায়ী কিন্তু বোর্ডের দিকে কিন্তু আঙুলটা তুলে দিয়েছেন কালকে পার্থসারথী ভট্টাচার্য। এরপর আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে তিনি বলেন এই যে অর্ডার, এটা কিন্তু পলিটিক্যালি জাগলারি নয় এটা, আর ইট ইজ প্রুভড ইন ফিউচার। এটা পরবর্তী সময়ে প্রমাণ হবে কি হবে না সেটা তো বিচার বলবে, এই বিষয়গুলো তুলে ধরেন। তারপরে কিন্তু কিছুক্ষণের জন্য বলছিলেন যে অভতোষ মজুমদার সিনিয়র অ্যাডভোকেট, তিনিও কিছুটা সময় নেন এবং কিছুটা বলেন। তো আজকের এই যে পুরো শুনানির যে ব্যাখ্যা, এখান থেকে তিনি বারবার মিস্টার ভট্টাচার্য যে বিষয়গুলো তুলে ধরেছেন সেগুলো ওই করাপশন হয়নি বা বিভিন্ন ইলিগ্যালিটিস হয়নি, এই বিষয়গুলোই কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন বিচারপতিকে। কিন্তু ওই প্যানেল পাবলিশটির যে বিষয়টা সেটা কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়াশার মধ্যে থেকে গেছে। আজকে বিকাশবাবু উপস্থিত ছিলেন কোর্টে, ওনার বলার কথা ছিল, কিন্তু আজকে কোর্ট 3:40-এ ছুটি হয়ে যায়, মানে অ্যাডজর্ন হয়ে যায়, সেই জন্য আজকে বিকাশবাবু বলার সুযোগ পাননি। আগামী 30 তারিখে এই মামলার আবার শুনানি রয়েছে, 30শে জুলাই। ওই দিনে হয়তো বিকাশবাবু বলার সুযোগ পাবেন এবং দেখা যাক ওই দিনকে হয়তো আরও নতুন কিছু তথ্য উঠে আসবে। বারবার একটা কথা বলছি, এই যে ইলিগ্যালিটিস, করাপশান এবং সেই সঙ্গে এই যে প্যানেল পাবলিশড, এই জায়গায় কিন্তু পর্ষদ খুব চাপে পড়তে চলেছে। কারণ প্যানেল যে পাবলিশড হয়নি এবং সেটা যে
ওয়েবসাইটে দেওয়া হয়নি সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার। হয়তো প্যানেল পাবলিশড হলে আরও অনেক কিছু তথ্য আমরা জানতে পারবো। ব্রেকআপ মার্কস থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমাদের সামনে নজরে আসবে। কারণ এই বিষয়গুলো যখন আমরা দেখতে পাবো তখন আমরা নিজেরাই বুঝতে পারবো যে দুর্নীতি হয়েছে কি হয়নি। কারণ আমরা বেশ কিছুদিন ধরে দেখছি এই যে পিএসসির কয়েকটা রেজাল্ট বেরিয়েছে, সেখানে যারা মানে ব্যানার্জি টাইটেল নাকি এসটি, এবং কলেজ সার্ভিস কমিশনেও আমরা দেখলাম একটা লিস্ট বেরিয়েছে, সেখানেও নাকি মানে এসটি, যারা এসটি নয় তারা এসটি হিসাবে তারা অ্যাপ্লাই করেছে এবং তারা পাস করেছে। সেগুলো হয়তো তাদের ক্যান্ডিডেট হয়তো বাতিল হবে। যাই হোক, আমাদের এখন অপেক্ষা করতে হবে 30শে জুলাই পর্যন্ত। আগামী 30শে জুলাই এই মামলার পরবর্তী হিয়ারিং রয়েছে। দেখা যাক পরবর্তী সময়ে কি হয়। আপাতত এইটুকুই। সকলে ভালো থাকবেন। নমস্কার।